নমস্কার। আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল 10টায় সত্যি ভূতের গল্প নিয়ে। আজকের গল্প লেখিকা গৌরী দের লেখা রক্তের নেশা। সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। লেখিকা এবং তার পরিবারকে আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প রক্তের নেশা। যেখানে যত অকশন হয় কোনোটা বাদ দেয় না জয়দীপ। যেসব জিনিস আজকাল তৈরি হয় না বা দেখতে পাওয়া যায় না সেসব জিনিসই ও অকশনে পায় আর পছন্দ মতো কিনে আনে। একদিন একটা অদ্ভুত জিনিস দেখল জয়দীপ। 1 হাত লম্বা একটা রোবট। প্রথমে ও ভেবেছিল ওটা বুঝি বিদেশি কোনো খেলনা, কিন্তু অবাক হয়ে গেল যখন দেখল ওর দাম প্রায় 30,000 ছাড়িয়ে চলেছে। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করতেই জানতে পারল ওটা খেলনা নয়, ওটা সত্যি একটা রোবট। বহু খরচ করে ওখানে তৈরি করানো হয়েছিল। 1 হাত লম্বা আর 8 ইঞ্চি চওড়া ওই রোবটের পেছনে 6টা সুইচও দেওয়া আছে। এমন করে প্রোগ্রামিং করা আছে যে মালিক তাকে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারবে। যেমন একটা সুইচ দিয়ে তাকে হাঁটতে বললে সে ঠিক হাঁটবে, আর দ্বিতীয়টার ওয়্যারলেস চালু হয়ে যাবে, সে যা শুনবে তাই সে করবে। আর তৃতীয়টা সিঁড়ি দিয়ে সে ওঠানামা করবে, আর চতুর্থ সুইচে সে কথাও বলবে, আর পঞ্চমে সে গান শুনিয়ে সবাইকে ঘুম পাড়াবে, আর ষষ্ঠতে সে নিজের খাবার নেবে দিনে মাত্র একবার। পরিশুদ্ধ মোবিল রাখা থাকবে ক্যানে ভর্তি করে। ও ঠিক ঘড়ি ধরে যাবে, ক্যান থেকে ঢালবে মুখে, তারপর আবার সজীব হয়ে উঠে সে ঘুরে বেড়াবে। এটাই ছিল ওই বিশেষ রোবটের বৈশিষ্ট্য। এমন জিনিস কি হাতছাড়া করা যায় সহজে, বিশেষ করে জয়দীপের মতো পাগল ছেলের পক্ষে? কিন্তু ওটা চালু আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু অকশন মাস্টার সমস্ত ইনস্ট্রাকশন দিতে দিতে বলল, দেখুন দেখুন আপনার আর কিছু জানার আছে কিনা। তাই জয়দীপ রোবটটাকে বাড়ি নিয়ে চলে এলো। মোটা টাকা খরচ করে ও এটা কিনেছে। জয়দীপের বাবা ইঞ্জিনিয়ার জয়ন্তবাবু ছেলের এই ছেলে মানুষেতে প্রথমটা একটু বিরক্ত হয়েছিলেন, কিন্তু রোবটটার যন্ত্রপাতি দেখতে দেখতে বেশ অবাক হয়ে গেলেন। রোবটের পিঠের কাছে একটা দরজা মতো করা, যার ওপর সুইচগুলো লাগানো আছে। উনি দরজাটা খুলে ভেতরের মেকানিজমটা বুঝতে চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো রোবট থেকে একটা কারেন্ট এসে তার হাতে লাগলো, কিন্তু সেটা তো অসম্ভব। রোবটটা চলছে তো ব্যাটারিতে, তবে নিশ্চয়ই তার মনের ভুল। আর মাথা ঘামালেন না জয়ন্তবাবু। জয়দীপের এটা একটা দারুণ খেলা হলো। পাশের ঘরে কাগজ বা বই থাকলে ওয়্যারলেসের সুইচ টিপে দিলেই রোবট ঠিক ঠিক বইপত্র আর কাগজ সব গুছিয়ে নিয়ে চলে আসে। জয়দীপ রোবটের নাম দিল জয়। তার বাবার নাম জয়ন্ত, তার নিজের নাম জয়দীপ, আর এই রোবটটির নাম দিল জয়। দারুণ পছন্দ হলো তার নামটা। ও বারবার রোবটের কাছে মুখ এনে বলল, মনে রেখো তোমার নাম জয়, জয় জয় জয়। সন্ধেবেলা জয়দীপ বাবাকে বলে, জানো বাবা, জয় একটা অসাধারণ রোবট, ঠিক মানুষের মতো। কি রকম শুনি? খবরের কাগজ পড়তে পড়তে উত্তর দিলেন জয়ন্তবাবু। জয়দীপ দারুণ একটা মজা করার জন্যে বললে, জয় যাও তো বাবার কাছ থেকে আমার খবরের কাগজটা এনে দাও। কটকট কট করে শব্দ তুলে জয় এগিয়ে চলল জয়ন্তবাবুর দিকে।
জয়ন্তবাবু মজা করার জন্যে কাগজটা সোফায় রেখে তার ওপরে চেপে বসলেন। রোবট এলো, একটু সময়ের জন্য অপেক্ষা করল, হাত বাড়াল কাগজের জন্য। জয়ন্তবাবু অন্যদিকে তাকালেন, আর সেই মুহূর্তে একটা কাণ্ড ঘটে গেল। রোবটটা হঠাৎ কেমন নৃশংস হয়ে উঠল, জয়ন্তবাবুকে সোফা থেকে তুলে ফেলে দিল নিচে। তারপর কাগজটা হাতে নিয়ে এসে দাঁড়ালো জয়দীপের সামনে। ব্যথায় গোগো করছিলেন জয়ন্তবাবু, আর ছুটে এলো তখনই জয়দীপ। দোষটা অবশ্য তার নিজেরই। এরকমটা যে হবে জয়দীপ নিজেও সেটা বুঝতে পারেনি, আর তার অবশ্যই বোঝা উচিত ছিল। ভেতরে ভেতরে কিন্তু জয়ন্তবাবু একটু ভয় পেলেন। জয় যখন তার সামনে এসে দাঁড়ালো, তখন তার চোখের মধ্যে যে ক্রোধ আর ঘৃণা তিনি দেখেছিলেন, তা কোনো রোবটের চোখ হতে পারে না বলে তার স্থির বিশ্বাস। ছেলেকে তিনি এ বিষয়ে আর কিছুই বললেন না। ইতিমধ্যে অদ্ভুত একটা ঘটনা ঘটতে লাগলো বাড়ির মধ্যে। দেখা গেল রোজ রাত্রিরেই হয় বেড়াল, না হয় সূচো, নয় ইঁদুর মরে পড়ে থাকছে। দুটো স্প্যানিয়ালের বাচ্চা কিনেছিল জয়দীপ শখ করে। একটার বয়স সবে 1 বছর, অন্যটার 6 মাস। দুদিন পর পর দুটোকেই বাইরের ঘরে মরে পড়ে থাকতে দেখা গেল। ব্যাপারটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না। সন্ধেবেলা জয়দীপের খাস ভৃত্য মতি এসে বলল, দাদাবাবু, ওই যেটা তুমি কিনে এনেছো সেটাকে আগে বাড়ি থেকে বিদায় করো। সে কি রে, কত দাম দিয়ে এটাকে কিনে এনেছি তুই জানিস? যতই দাম দাও, ও কিন্তু এই ঘরের পক্ষে অশুভ, এই বলে রাখলুম। সবাইকেই কিন্তু ও খেয়ে ফেলবে, তুমি আমার কথা মিলিয়ে রেখো। কি বলছিস তুই জাতা? চুপ কর তো। শোনো দাদাবাবু, ও কিন্তু মোবিল খায় না, ও খায় টাটকা রক্ত। রক্ত? ও রক্ত পাবে কোথায়? পাবে পাবে গো দাদাবাবু, ওই তো জন্তু জানোয়ারদের মারছে আর রক্ত শুষে শুষে নিচ্ছে, তুমি বুঝতে পারছো না? আরে যা তা বলছিস আবার, যা এখান থেকে। মতি একটু চুপ করে থেকে বলল, দাদাবাবু, তোমাকে আমি আজ দেখাবো। ঠিক রাত 12টার সময় আমি আসব, তুমি কিন্তু রেডি থেকো, বুঝলে? 12টা বাজার ঠিক 5 মিনিট আগেই এলো মতি। ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করল, চলো চলো আমার সাথে। একতলার সিঁড়ির ঘরের পাশে রাত্রিরে রোবটটা দাঁড় করানো থাকে। শোবার সময় সব সুইচ জয়দীপ অফ করে দেয়। কিন্তু সে কি দেখছে? কোথা থেকে একটা বেড়াল ধরে নিয়ে এলো জয়। তারপর দুহাতের আসরিক শক্তি দিয়ে মাথাটা ধর থেকে টেনে ছিঁড়ে নিল। টপ টপ করে রক্ত পড়তে লাগলো, আর জয় সেই রক্ত একটা বোতলে ভরলো, তারপর ঢক ঢক করে খেয়ে নিল। বমি উঠে আসছিল জয়দীপের। খুব জোর সামলে নিল নিজেকে। এর ঠিক একদিন বাদে দেখা গেল মতি মরে পড়ে আছে, একেবারে ফ্যাকাশে, এক ফোঁটা রক্ত নেই শরীরে। ডাক্তারবাবু এসে দেখে অবাক, লোকটা এতদিন বেঁচে ছিল কি করে? জয়দীপ জানে এসব কেন হচ্ছে আর কেই বা করছে। মতি মারা যেতে সাবধান হয়ে গেল জয়দীপ। পরের দিন ও সোজা চলে গেল অকশনের দোকানে, যেখান থেকে ও রোবটটা কিনেছে। ও গিয়ে সোজা চেপে ধরল ওই মালিককে। বলুন, এই রোবট আপনি কোথায় পেয়েছেন? মালিক বলল, ও একজন এসেছিল বিক্রি করতে। জয়দীপ নাচরবান্দা বলল, আপনি যদি কিছু জানেন তো বলুন, নয়তো আমি কিন্তু নাম ঠিকানা নিয়ে ঠিক খুঁজে বার করব। মালিক বলল, রোবটের মালিক ছিল এক সাংঘাতিক ধরনের ক্রিমিনাল। লোকটা অনেক পয়সা করেছিল, তবু টাকার লোভে সে খুন করত। শেষ পর্যন্ত ওই রক্তের নেশায় ও এমন বেপরোয়া হয়ে গেল যে ধরা পড়ে যায়। বহু মার্ডার চার্জ থাকায় লোকটার ফাঁসি হয়ে যায়।
তখন তার পরিবারের লোকরা এটা আমাকে বিক্রি করতে পাঠায়। জয়দীপ বুঝল রোবটটা আর কারো ক্ষতি যদি করে সেটা ঠিক হবে না, তার চেয়ে ওটা ধ্বংস করে ফেলা দরকার। কিন্তু কি করে? ও কদিনে একটা জিনিস নিশ্চিত যে জয়দীপ যে মোবিল রাখে তা কিন্তু রোবটটা খাচ্ছে না। রাতের বেলা ওর খাবার হচ্ছে টাটকা রক্ত। বন্ধু মহলে কেউ ওর কথা বিশ্বাস করবে না, তা জানে জয়দীপ। তবু রাজেশকে সব কিছু না বলেও পারল না। রাজেশ কিন্তু কথাটা উড়িয়ে দিল না, বলল, আমি জানি তুই বিশ্বাস করবি না, তবু আমি তোকে একবার তার কাছে নিয়ে যেতে চাই। উনি আমাদের গুরু, কপালী মায়ের সেবক, কপালী বাবা। তিনি ভবিষ্যৎ অতীত সব দেখতে পান। চল না, দেখা যাক তিনি কি বলেন। কলকাতা থেকে মাইল 15 দূরে মনসাহাট, সেই গ্রামে কপালী মায়ের মন্দির। কপালী বাবা মায়ের সাধক। ওরা যখন পৌঁছলো তখন প্রায় সন্ধ্যে 7টা। অসংখ্য ভক্তে গিজিগিজি করছে মন্দির। আরতির পর মন্দির একটু ফাঁকা হলো। কপালী বাবা আসনেই বসেছিলেন। রাজেশ গিয়ে সব কথা তাকে খুলে বললেন। চোখ বুজে কিছু ভাবলেন কপালী বাবা। তারপর চোখ খুলে তিনি বললেন, তোর বন্ধুকে ডেকে নিয়ে আয়। জয়দীপ এলে উনি বললেন, শোন, ওটার মধ্যে ওর মালিকের প্রেতাত্মা ঢুকে বসে আছে। ওর রক্তের নেশা, রক্ত ছাড়া ও আর কিছু জানে না। 3 দিনের মধ্যে ওকে শেষ করতে হবে, আর না পারলে ও কিন্তু তোমার আর তোমার বাবার প্রাণ নেবার চেষ্টা করবে। কেঁদে ফেলল জয়দীপ। আপনাকে আপনাকে এর একটা বিহিত করতেই হবে বাবা। কপালী বাবা বললেন, শোন, ওকে আগুনে পোড়াতে হবে, তবে যে কোনো আগুন নয়, একটা হোম যজ্ঞ করতে হবে। সোজা কথায় মারণ যজ্ঞ। সেই যজ্ঞের আগুনে ফেলে ওকে ধ্বংস করতে হবে। কাজটা মোটেই সহজ হবে না। ও কিন্তু বাধা দেবার চেষ্টা করবে প্রচণ্ডভাবে, তাতে বিপদ ঘটতে পারে। খুব সাবধান বলছি। এত বড় ঝুঁকি তুমি নিতে পারবে তো? নিতেই হবে, বলল জয়দীপ, নয়তো এর চেয়ে অনেক বড় ক্ষতি করে দেবে প্রেতাত্মা। তবে শোনো, আগামীকাল অমাবস্যা, আমি ঠিক রাত 12টার সময় বসবো মায়ের আসনে পূজা করতে। তারপর শুরু করব যজ্ঞ, মারণ যজ্ঞ। তুমি ওকে সেই সময় নিয়ে আসবে, তারপর সব দায়িত্ব আমার। হ্যাঁ, ভালো কথা বলছি। এবার বলো দেখি, জিনিসটা কি দিয়ে তৈরি? লোহার না প্লাস্টিক বডি? জয়দীপ বলল, ওই মোটা প্লাস্টিক দিয়ে বডিটা তৈরি, কিন্তু ভেতরে যে যন্ত্রপাতি আছে তার কয়েকটা দেখেছিলাম ছোট ছোট টিন আর স্টিলের পাতে মোড়া। এছাড়াও অসংখ্য তার লাগানো আছে তার ভেতর। কি যেন ভাবলেন কাপালিক, তারপর বললেন, ওর পিঠে যেসব সুইচ আছে বলছো, সব বন্ধ করে দিও। আর একটা কথা, ওর চোখ দুটো বেঁধে রাখা দরকার। মনে রেখো, ওই চোখ দুটোই প্রেতাত্মার চোখ। ওই চোখ দিয়ে ও অনেক কিছু করতে পারে। চোখ দুটো একেবারে প্লাস্টার দিয়ে আটকে দেবে, যাতে কিছুই না দেখতে পায়। তবে খুব সাবধান, বারবার বলছি, যা করবার বুদ্ধি করেই করবে, নয়তো সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। আগামীকাল রাত 12টার মধ্যে এখানে ওকে হাজিরা করো। যাও, এখন তোমরা চলে যাও। সারা রাত ধরে ভাবল জয়দীপ, কিভাবে কি করা যায়। জয়ের আসল পরিচয় পাওয়া অবধি প্রচণ্ড অশান্তিতে ভুগছে জয়দীপ। পরের দিন সকালে বাড়িতে হইচই কাণ্ড। মালি মনসুর পড়ে আছে বাগানের মাটিতে।
সঙ্গে সঙ্গে ডাক্তার আর ভর্তির ব্যবস্থাও করা হলো। কিন্তু হলেই বাকি হবে সেই একই ব্যাপার, তাগড়া জোয়ান লোকটা একেবারে রক্তহীন হয়ে ফ্যাকাশে হয়ে পড়ে আছে মাটিতে। হাতের নাড়ির কাজটা এতটা কাটা, ডাক্তারের ধারণা ওই জায়গা দিয়ে ভেন থেকে সব রক্ত বেরিয়ে গেছে। কিন্তু জয়দীপের প্রশ্ন হলো, সে রক্ত বেরিয়ে পড়ল কোথায়? কোথাও তো এক ফোঁটা রক্ত পড়ে থাকার চিহ্ন নেই। রাত্রিরে খাওয়া দাওয়ার পর ও জয়কে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, উফ, যা গরম পড়েছে আজ, একটু কোথাও বেরিয়ে এলে হয় না? জয় চুপ করে দাঁড়িয়ে আছে। জয়ের ওয়্যারলেসটা চালিয়ে বলল জয়দীপ, চল তো জয়, একটু ঘুরে আসি কোথাও। জয় উত্তর দিল, ঘুরে আসি কোথাও। জয়দীপ বলল, একটা মজা করব জয়, একটা জায়গায় যাব, সেখানে ফাঁকা মাঠ থাকবে, সেখানে তুমি আমার চোখ বেঁধে দেবে আর আমি তোমাকে ধরবো, আবার আমি তোমার চোখ বেঁধে দেবো, তখন তুমিও আমাকে ধরবে। রাজেশ গাড়ি চালাবে, জনহীন ফাঁকা মাঠে শুধু তুমি আর আমি ঘুরবো, বেশ মজা হবে, তাই না জয়? চলো চলো। রোবট জয় কটকট শব্দ করে দুবার ঘুরে নিল, অর্থাৎ সে রাজি হয়েছে। জয়দীপ মনে মনে বলল, আসলে তুমি মনে করছো ফাঁকা মাঠে আমার রক্ত খাবে, সেটা আমি হতে দেব না আজ। সোজা মনসাহাটের ময়দানে গাড়ি এসে থামল। রাজেশ গাড়িতে বসে নামলো ওরা দুজন। জয়দীপ বলল, জয় এসো, আগে তুমি তারপর আমি। মোটা ব্লাস্টার দিয়ে টেনে জয়ের চোখ বেঁধে দিল জয়দীপ। জয় চিৎকার করে উঠল, কি মতলব তোমাদের? রাজেশ দৌড়ে গিয়ে খুব সাবধানে জয়ের পেছনের সুইচ বন্ধ করে দিল। ছিটকে ছিটকে যেতে লাগলো জয়, আর একটু হলে চোট খেয়ে যেত রাজেশ। ওরা সঙ্গে বড় একটা নাইলন দড়িও এনেছিল, খুব ভালো করে বেঁধে ফেললো জয়কে। কিন্তু লক্ষ্য করলো জয় আস্তে আস্তে নাইলনের দড়িও ছিঁড়ে ফেলছে। সামনেই মন্দির। ঠিক সেই মুহূর্তে মন্দিরের চাতালে দাউ দাউ করে জ্বলে উঠল হোমের আগুন। দূর থেকে ওদের দেখে কাপালিক চেঁচিয়ে উঠলেন, আয় আয় আয়, তোরা এবার চলে আয়। জয় স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কাপালিক চেঁচিয়ে বললেন, তোরা ওকে স্পর্শ করিসনি। তারপরেই একটা চেলা কাঠ আগুনের ভেতর থেকে তুলে নিয়ে ছুড়লেন জয়ের দিকে। প্রায় 25-30 ফুট দূরে ছিল জয়। আশ্চর্য, জ্বলন্ত চেলাকাঠটা যেন উড়ে চলল বাতাসে। তারপর গিয়ে আঘাত করল জয়কে। জয় আচমকা ধাক্কায় পড়ে গেল। চেলাকাঠটা কিন্তু মেরেই চলল জয়কে অনবরত। সব সুইচ বন্ধ, তবুও জয় থেমে নেই। চেলাকাঠটা ওকে মারতে মারতে নিয়ে চলল আগুনের দিকে। দূর থেকে দেখছে জয়দীপ আর রাজেশ। কাপালিক এবার হাতের মুঠোয় কি যেন নিলেন, মন্ত্র পড়লেন, তারপর ছুড়ে দিলেন জয়ের দিকে। কে যেন জয়কে ছুড়ে ফেলে দিল আগুনের ভেতর। দাউ দাউ করে জ্বলে উঠল জয়ের শরীরটা। কানফাটা একটা চিৎকার শোনা গেল, তার সঙ্গে কাপালিকের স্বর, চলে যা, চলে যা বলছি এখান থেকে, চলে যা, নয়তো সারা জীবনের মতো আমার চাকর করে রাখবো তোকে, কোনোদিন তুই মুক্তি পাবি না। চলে যা, চলে যা বলছি এখান থেকে। ধীরে ধীরে চিৎকারটা মিলিয়ে যেতে লাগলো। রাজেশ আর জয়দীপকে ডাকলেন কাপালিক। ওরা দেখল হোমকুণ্ডের ভেতর জয়ের মোটা প্লাস্টিক শিটের শরীরটা গলে গলে পড়ছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, গলা বস্তুটা টক টক করছে রক্তের মতো লাল। নমস্কার, রবিবারের এই সত্যি গল্প ভূতের পাঠ আসরে আজকের গল্প গৌরীদের কলমে রক্তের নেশা গল্প পাঠ
যদি আমার কণ্ঠে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা। নমস্কার।